নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি শতাব্দীর সেরা ভূতের গল্পের বইয়ের থেকে আরো একটি নতুন গল্প নিয়ে এসেছি, যেটার নাম হলো নিশির ডাক, স্বপ্ন বুড়োর লেখা। তাহলে শুরু করি। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে, তখন তার মায়ের সত্য অসুখ করে। সেজন্য সে আল্লাদি পিসির কোলে মানুষ হয়। আল্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি। আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে। তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তাই আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন নেওয়াটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোলে থেকে নামাতে চায়নি। ঝন্টাও আল্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে, খাইয়ে দেবে, জামা কাপড় পরিয়ে দেবে আর ঘুম পাড়িয়ে দেবে। পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন। তাই আল্লাদি পিসির কোলে ছেড়ে দিয়ে তারও সকল রকমের নিশ্চন্দি। আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি এক গাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরের জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে পোলো দিয়ে নানা জাতীয় মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায়, তবে তার মুখে আর হাসি ধরে না। আল্লাদি পিসি রাগ করে উত্তর দেয়, আমার টাকা আমি যা খুশি করব, রাস্তায় ছড়িয়ে দেব, তাতে কার কি। আল্লাদি পিসি মরলে যে ঝন্টায় গয়ায় তার পিণ্ডি দেবে, এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আল্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি সত্য সমর্থ আল্লাদি পিসি, দেহে রোগ বালাই নেই। অমন ভাবে যে হঠাৎ মারা যাবে, তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারোর সঙ্গেই কথা কয় না, খায় না, দায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা হঠাৎ ধর্মর করে উঠে বসে। মা শুধন, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিকে ওদিকে তাকায়, তারপর ফিস ফিস করে মাকে সে বলে, আল্লাদি পিসিমা আমায় ডাকলো যে। শুনে মা শিউরে উঠেন। ঝন্টার গায়ে, মাথায়, পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম রাম। পাড়ার 5 জন বৌঝি বলে, ও ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো, পোড়ামুখী আল্লাদি মরেও মরেনি, তাই বুড়ি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতাটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের খালে আমার ঘাড় মোটকে রাখত। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিসফিসে আলোচনা। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস। আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে, মাঠ ঘাট ডুবিয়ে, উঁচু নিচু গায়ের পথগুলিকে পেছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকেছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জোছনা ফুটেছে যে আশেপাশে দূরে সবকিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাহর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পেছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিরাট ভাবে ডেকে চলে গেল। কোথায় একটা ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে, একটা থমথম ঝিমঝিম ভাব। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো, ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদি পিসি ওকে ডাকছে। বলছে, ওরে ঝন্টা, শিগগিরই আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠেছে দেখবি, আয়।
তোর পোলোটা নিয়ে আসতে ভুলিসনি যেন। আচমকা ঝন্টার ঘুমটা ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল। আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে উঠবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হনহন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকেছে খালে। ঝন্টা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। ও যে খালই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। কার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। এ কি, এ যে শেওড়া গাছ! আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আল্লাদি পিসি না? দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝন্টার জ্ঞান যেন ফিরে এলো। আল্লাদি পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনে জোর এনে ঝন্টা মরিয়া হতে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আল্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা, আমি আর কিছু চাইনি। আল্লাদি পিসির কথা যত কানে আসে ঝন্টা তত ছুটে। হঠাৎ সে দেখলো একটা বিরাট লম্বা হাত শেওড়া গাছের ওদিক থেকে এসে তার হাতের মাছের খালই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝন্টা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছলো, ওর মুখ দিয়ে তখন গাজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝন্টা তাকালো। কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না, শুধু বোকার মতো ড্যাবডেবে চেয়ে থাকে। গায়ের সবাই বলল, দেখো ঝন্টার মা, এখন থেকে ঝন্টাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা এরকম করে নিশির ডাকে ভুলিয়ে জলার ধারে নিয়ে ঘাড় মটকে রাখে। শুনে ঝন্টার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলের শিয়রে বসে জেগে থাকে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হলো? কি কুক্ষণ নেই পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আতঙ্কে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এসে এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে তাই ঢাই ঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝন্টা বলল, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুক সময়, দেখা গেল সুন্দর একটি গেলাসে টলটলে পরিষ্কার জল। ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস নে ঝন্টা, ওসব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝন্টাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দা ফুরিয়ে গেছে, কাশির জর্দা না হলে আমার মুখে রোচে না। আপন মনে ঝন্টা বলল, তুমি কাশির জর্দা খাবে ঠান্ডি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটি কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো। কোত্থেকে এলো ঝন্টার মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো, তারা সব খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু যেই আল্লাদি পেতনির কথা শুনলেন, অমনি রাম রাম করতে করতে এবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে, লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোক এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ি আবার মনুষ্যজন শূন্যি থমথমে হয়ে এলো। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝ রাত্রিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন।
বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটানা ঝিঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গার নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধে থেকেই একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে, মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেধিয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমন ভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মধ্যে মধ্যে কালো প্যাঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শো শো হাওয়া গায়ের বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির উপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো প্রেতিনী বুঝি নিঃশ্বাস ফেলেছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গণনা করছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশের 10টা বাড়ির লোকে ঘুমোতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘরে নাক ঢাকিয়ে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে। তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবায় ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে মেঘে ঢাকা পড়েছে। মাথার উপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গণনা করছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পায়ে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, পাখির ডাক, ব্যাঙের শব্দ, প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমন ভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসে কথা শোনা গেল, ঝন্টা উঠে আয়, জলের ধারে আজ মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসে আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসলো। কার ডাক, কোথায় যেতে হবে কিছু জানে না, তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবনের কানাকানির মতো কার যেন আহ্বান। আজ আর পোলো নিস নে ঝন্টা, খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দেবার উপায় নেই। ঝন্টা খ্যাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ের ডানার ঝটপটি। কিন্তু মেঘের ডাকেও কারোর ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলার দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবু ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না। ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে খ্যাপলা জাল। অশরীরের নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার দামের মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কোলে ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গায়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন, আহ্লাদি পোড়ামুখী পেতনি হয়েও ওকে ভুলতে পারিনি, তাই তো রাহু হয়ে ঝন্টাকে কোলে টেনে নিল। বহু বছর কেটে গেছে, এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন আর নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আবার চলে আসবো আরো একটি নতুন ভূতের গল্প নিয়ে। নমস্কার।